ওয়েলকাম টু পরিপূর্ণ স্টাডি পয়েন্ট। প্রিয় স্টুডেন্টস, আজকে তোমাদের জন্য নিয়ে হাজির হয়েছি জেনারেল সায়েন্সের খুবই গুরুত্বপূর্ণ কিছু কোশ্চেন নিয়ে। এর আগেও আমি তোমাদের আরআরবি গ্রুপ ডির জন্য জেনারেল সায়েন্সের দুটি সেট নিয়ে আলোচনা করেছিলাম। দেখো, আমাদের টার্গেট জেনারেল সায়েন্সে 25-25 নম্বর, ঠিক আছে? এই 25-25 নম্বর তোলার জন্য আমি যে টপিকগুলো নিয়ে আলোচনা করব, এই টপিকগুলো থেকেই তোমাদের কোশ্চেন আসবে। তো তোমরা এই টপিকগুলো যদি খুব ভালো করে প্রিপারেশন নিয়ে যাও, তাহলে অবশ্যই জেনারেল সায়েন্সে 25-25 পাবে। আর দেখো, রেলের গ্রুপটি প্রিপারেশন একটু সেইভাবে না নিলে কিন্তু ক্র্যাক করা সম্ভব না, কেননা এখানে কাট অফ খুব হাই যায়। সব ধরনের স্টুডেন্ট এখানে পরীক্ষা দেয়, কাজেই কাট অফ অনেকটাই হাই যায়। যার জন্য তোমাদের জেনারেল সায়েন্স, ম্যাথ, রিজনিং এবং জিকে, জিএস, কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো আছে, সমস্ত কিছুই গুরুত্ব সহকারে পড়তে লাগবে এবং 90+ টার্গেট নিয়ে চলতে হবে। কাজেই যে টপিকগুলো আমি আলোচনা করছি, এই টপিকগুলো একটাও স্কিপ করবে না, ওই রিলেটেড কোশ্চেন ভালো করে দেখে যাবে, কেননা এগুলো বারবার রেলওয়ের পরীক্ষায় আসে। তো চলো, আজকে আমি তোমাদের জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান দুটো থেকেই কোশ্চেন নিয়ে এসেছি। এক এক করে আলোচনা করি। প্রথমে দেখো কি বলা আছে, যে রক্তরসে জলের পরিমাণ কত। ঠিক আছে, তো রক্তরসে জলের পরিমাণ কত? রক্তরসে জলের পরিমাণ হচ্ছে 91-92%। ঠিক আছে, 91-92%। তাহলে 8-9% কী থাকে? কঠিন পদার্থ থাকে। 8-9% কী পদার্থ থাকে? কঠিন পদার্থ থাকে। আর 1-2% থাকে গ্যাসীয় পদার্থ। ঠিক আছে, যদি পরীক্ষায় আসে যে রক্তরসে জলের পরিমাণ না দিয়ে থাকলেও যে কঠিন পদার্থ কতটা থাকে, তখন আমাকে দিতে হবে 8-9%। আর যদি বলে গ্যাসীয় পদার্থ কতটা থাকে, 1-2%, আর বাকিটা থাকে জল। ঠিক আছে, তো যে রিলেটেড কোশ্চেন পড়বে সেটা একটু ভালো করে পড়তে হবে, কেননা ওখান থেকে যেন কোনো কোশ্চেন আমাদের স্কিপ না হয়। ঠিক আছে, তো পরে 2 নম্বর প্রশ্নে কি বলা আছে, যে রক্তের কোন গ্রুপকে সর্বজনীন গ্রহীতা বলা হয়? তাহলে রক্তের সর্বজনীন গ্রহীতা মানে সব গ্রুপ থেকে রক্ত গ্রহণ করতে পারে এমন কোন গ্রুপটা? সেটা হচ্ছে এবি গ্রুপ। ঠিক আছে, আবার এই যে ও গ্রুপকে বলা হয় কি? সর্বজনীন দাতা। ঠিক আছে, ও গ্রুপকে কি বলা হয়? সর্বজনীন দাতা। তার মানে ও গ্রুপের রক্ত সবাইকে দেওয়া সম্ভব, কিন্তু কারো কাছ থেকে নিতে পারে না। আর এবি শ্রেণীর রক্ত সবার কাছ থেকে নিতে পারে। ঠিক আছে, তার জন্য এবি শ্রেণীকে সর্বজনীন গ্রহীতা আর ও শ্রেণীকে সর্বজনীন দাতা বলা হয়। এক্ষেত্রে রক্তের রক্ত রিলেটেড অন্যান্য প্রশ্নগুলো একটু ভালো করে দেখবে, এখান থেকে প্রশ্ন হয়। পরে 3 নম্বর প্রশ্নে কি দেওয়া আছে দেখো, নিচের কোনটির মধ্য দিয়ে অধিক অক্সিজেন যুক্ত বিশুদ্ধ রক্ত প্রবাহিত হয়? তাহলে ফুসফুসীয় ধমনী, শিরা, তারপর ফুসফুসীয় শিরা, কোনোটিও নয়। তাহলে ফুসফুসীয় ধমনী দিয়ে কি? কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত বাহিত হয়। শিরা দিয়ে কি? এটা দিয়েও কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত বাহিত হয়, কিন্তু অধিক অক্সিজেন যুক্ত বিশুদ্ধ রক্ত ফুসফুসীয় শিরার মাধ্যমে বাহিত হয়। ঠিক আছে, আবার এটার উত্তর না দিয়ে যদি দেওয়া থাকতো যে ধমনী, তাহলে ধমনীও হতো এটা, অথবা ধমনী থাকলে ধমনী উত্তর হতো। ঠিক আছে, তো কোশ্চেন ঘুরিয়ে দিতে পারে, এটা না দিয়ে অপশন ধমনী দিয়ে দিল, দিতেই পারে। ঠিক আছে, আবার যদি বলে যে কোনটা দিয়ে তোমাদের দূষিত রক্ত অর্থাৎ কার্বন যুক্ত রক্ত বাহিত হয়, তাহলে ফুসফুসীয় ধমনী দিয়েও কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত বাহিত হয়, শিরা দিয়েও বাহিত হয়। ঠিক আছে, কোশ্চেন যেরকমই দেওয়া থাকুক,
তোমাদের যাতে মিস না যায় সেইভাবে কিন্তু পড়াশোনা করো, প্রত্যেকটা অপশনকে ভালোভাবে আমাদের চিনে নিতে হবে। ওকে, তারপরে দেখো বলা আছে কি যে হৃৎপিণ্ডের আবরণকে কি বলে। তো হৃৎপিণ্ডের আবরণকে কি বলা হয়? হৃৎপিণ্ডের আবরণকে বলে পেরিকার্ডিয়াম। হৃৎপিণ্ডের আবরণকে কি বলা হয়? পেরিকার্ডিয়াম। এক্ষেত্রে যদি বলে প্লুরাটা কি? প্লুরা হচ্ছে ফুসফুসের আবরণ। ঠিক আছে, এটা কার আবরণ? ফুসফুস। ঠিক আছে, ফুসফুসের আবরণ হচ্ছে প্লুরা। আচ্ছা, ফুসফুস কার শ্বাসযন্ত্র? মানুষ, মেরুদণ্ডী প্রাণী যেগুলো আছে তাদের শ্বাসঅঙ্গ হচ্ছে কি? ফুসফুস। আচ্ছা, ডুরামেটার কার আবরণ? এটা হচ্ছে মস্তিষ্কের বাইরের আবরণ। মস্তিষ্কের তিনটে আবরণ থাকে, একটা ভেতরে, একটা বাইরে, আর এই বাইরের আবরণটাকে বলা হয় ডুরামিটার। আর যদি বলে সব থেকে ভেতরের আবরণটার নাম কি, সেটা হচ্ছে পায়ামিটার। ঠিক আছে, পিয়ামিটার যদি থাকে সেটা হচ্ছে কি ভিতরের আবরণ, আর বাইরের আবরণটাকে বলা হয় ডোরামিটার। ডোরামিটার হচ্ছে কি তাহলে মস্তিষ্কের আবরণ, বাইরের আবরণ। ওকে, তাহলে পরের প্রশ্ন কি আছে? পরের প্রশ্ন আছে যে রক্তের চাপ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? তো রক্তের চাপ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? এক্ষেত্রে দেখো কোন যন্ত্রের সাহায্যে কি মাপা হয় এই রিলেটেড তোমাদের কিন্তু কোশ্চেন থাকে। তো এই সম্পর্কে তোমরা কিন্তু ভালো করে পড়ে নিবে, কেননা যে যে টপিকগুলো আমি আলোচনা করছি সেই টপিকগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, যার জন্য এই টপিকগুলো তোমরা অবশ্যই মিস করবে না। ওকে, তো রক্তের চাপ মাপা হয় কি? স্পিগমো ম্যানোমিটার। ঠিক আছে, রক্তের চাপ মাপা হয় স্পিগমো ম্যানোমিটার। ব্যারোমিটারের সাহায্যে কি মাপা হয়? ব্যারোমিটারের সাহায্যে বায়ুর চাপ মাপা হয়। কার চাপ মাপা হয়? বায়ুর। ঠিক আছে, আচ্ছা, থার্মোমিটারের সাহায্যে কি মাপা হয়? উষ্ণতা। আবার যদি বলে ডাক্তারি থার্মোমিটারের সাহায্যে কি মাপা হয়? মানুষের শরীরের উষ্ণতা, অর্থাৎ জ্বর। ঠিক আছে, তারপর হাইড্রোমিটারের সাহায্যে কি মাপা হয়? হাইড্রোমিটারের সাহায্যে তরলের আপেক্ষিক গুরুত্ব মাপা হয়। ঠিক আছে, এটা কি মাপা হয়? তরলের আপেক্ষিক গুরুত্ব। এবার যদি এই হাইড্রোমিটার না দিয়ে দেওয়া থাকতো হাইগ্রোমিটার, তাহলে কি? আর্দ্রতা। আর্দ্রতা। ঠিক আছে, আর্দ্রতা মাপা হয় হাইগ্রোমিটারের সাহায্যে। তো এই যে তোমাদের কোন যন্ত্রের সাহায্যে কি মাপা হয় এই রিলেটেড কিন্তু তোমরা ভালো করে পড়বে। ওকে, আচ্ছা, তারপরের প্রশ্ন দেওয়া আছে কি যে মানুষের রক্তে লোহিত রক্তকণিকার আয়ুকাল কত? আয়ুষ্কাল মানে গড় আয়ু কত? সেক্ষেত্রে উত্তর কি হবে? উত্তর হবে 120 দিন। ওকে, তো আমরা আমাদের রক্তে কণা কয়টা রয়েছে? 3টি। একটা লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা। ঠিক আছে, তো এই ওদের আয়ুষ্কাল কত সেটাও জানতে হবে। ঠিক আছে, যদি বলে যে অনুচক্রিকার আয়ুষ্কাল কত, সেক্ষেত্রে আমাদের 3 থেকে 10 দিন। ঠিক আছে, তো দেখো এই রিলেটেড কিন্তু তোমরা আহ, রক্তের কণা সম্পর্কে তোমরা কিন্তু ভালো করে জেনে নিবে। ওকে, তারপরের প্রশ্ন কি দেওয়া আছে? তারপরের প্রশ্ন দেওয়া আছে, দেখো দেওয়া আছে যে নিম্নলিখিত যে ভিটামিন জলে দ্রবীভূত হয় এবং মূত্রের সাথে নিষ্কাশিত হয় তার নাম কি? তাহলে জলে দ্রবীভূত ভিটামিন আমরা জানি কি? বিসিপি। ঠিক আছে, তো জলে দ্রবীভূত ভিটামিন কি? বিসিপি। আমরা যদি মনে রাখার কৌশল কিভাবে মনে রাখবো আমরা? বিপিন চন্দ্র পাল। ঠিক আছে, বিপিন চন্দ্র পাল, তার মানে কি বিসিপি। এগুলো এগুলো হচ্ছে কি জলে দ্রবীভূত ভিটামিন। আর বাকি
বাকি ভিটামিন কি? এ অ্যাডেক, ঠিক আছে? বাকি অ্যাডেক হচ্ছে কি? তেলে। তাহলে জলে দ্রবীভূত ভিটামিন কি? বিসিপি, অর্থাৎ বিপিন চন্দ্র পাল। ঠিক আছে? আমরা মনে রাখার আমাদের সহজ পদ্ধতি কি? বিপিন চন্দ্র পাল। বি ফর বি ভিটামিন, সি ফর সি ভিটামিন, তারপর পি ভিটামিন। এরা কি? জলে দ্রবীভূত হয়। আর তেলে দ্রবণীয় ভিটামিন কি? অ্যাডেক। ঠিক আছে? এটা হচ্ছে তেলে দ্রবণীয় ভিটামিন। তো এই রিলেটেড ভিটামিন, তোমার ভিটামিন এর অভাবে কোন রোগ হয়? রাতকানা। ভিটামিন সি এর অভাবে কোন রোগ হয়? স্কারভি। ভিটামিন ডি এর অভাবে রিকেট। ভিটামিন ই এর অভাবে বন্ধ্যাত্ব। তো এই কোন ভিটামিনের অভাবে কি রোগ হয় এবং কার রাসায়নিক নাম কি? যেমন ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? অ্যাসকর্বিক অ্যাসিড। ঠিক আছে? ভিটামিন এ এর রাসায়নিক নাম হচ্ছে রেটিনল। তো এই রিলেটেড সমস্ত প্রশ্ন তোমাদেরকে একদম ক্লিয়ার থাকতে হবে। যে কোনো ধরনের প্রশ্ন দেখ না কেন, তোমাদের যাতে কোনো অসুবিধা হয় না। ঠিক আছে? চলো নেক্সট। নেক্সট প্রশ্ন বলা আছে যে নিম্নলিখিত কোন অংশের সাথে সিকাম অংশটি যুক্ত থাকে? তাহলে সিকাম অংশটি কার সাথে যুক্ত থাকে? সিকাম অংশটি যুক্ত রয়েছে বৃহদন্তের সাহায্যে। ঠিক আছে? সিকাম অংশটি বৃহদন্তের সাহায্যে যুক্ত। ওকে। তারপরে ৯ নম্বর প্রশ্নে কি দেওয়া আছে যে নিম্নলিখিত কোনটি দেহের সর্ববৃহৎ অঙ্গ? ঠিক আছে? তো দেহের সর্ববৃহৎ অঙ্গ কোনটা? এটা হচ্ছে যকৃৎ। ঠিক আছে? তো দেহের সর্ববৃহৎ অঙ্গ হচ্ছে যকৃৎ। আচ্ছা। তারপরে হচ্ছে কি ১০ নম্বর প্রশ্ন হচ্ছে ১০ নম্বর প্রশ্ন হচ্ছে পাচিত খাদ্য শোষিত হয় কোথায়? পাচিত খাদ্য শোষিত হয় কোথায়? ক্ষুদ্রান্তে। ঠিক আছে? পাচিত খাদ্য কোথায় শোষিত হয়? ক্ষুদ্রান্তে। পাচিত খাদ্য ক্ষুদ্রান্তে শোষিত হয়। তারপরে ১১ নম্বর প্রশ্নে কি দেওয়া আছে? নিচের কোনটি অতিমাত্রিক মৌল নয়? ঠিক আছে? তো অতিমাত্রিক মৌল কি কি? ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, পটাশিয়াম। হ্যাঁ? তো কোনগুলো অতিমাত্রিক মৌল, কোনগুলো স্বল্পমাত্রিক মৌল, এই রিলেটেড কিন্তু তোমাদের কোশ্চেন থাকে। ঠিক আছে? যার জন্য এটা হচ্ছে কি স্বল্পমাত্রিক মৌল, যার জন্য এটা অতিমাত্রিক মৌল নয়। স্বল্পমাত্রিক মৌল, অতিমাত্রিক মৌল হচ্ছে লিস্টটা তোমরা কিন্তু ভালোভাবে প্রিপারেশন করে যাবে। ওকে? আমি কিন্তু যে যে রিলেটেড মানে যে প্রশ্নগুলি বারবার আসে সেই রিলেটেড কিন্তু কোশ্চেন করাচ্ছি। এই টপিকগুলো তোমরা কখনোই মিস করবে না। ওকে? এই টপিকগুলো ভালো করে দেখে যাবে। তারপরে দেখো কোন কোনটি পরিণত মানবদেহের সর্ববৃহৎ গ্রন্থি? ঠিক আছে? তাহলে সর্ববৃহৎ পরিণত মানবদেহের সর্ববৃহৎ গ্রন্থি কি? সর্ববৃহৎ গ্রন্থি হচ্ছে যকৃৎ বা লিভার। ঠিক আছে? তাহলে এখানে আরেকটা প্রশ্ন হয় যে প্রভু গ্রন্থি কাকে বলা হয়? ঠিক আছে? প্রভু গ্রন্থি। প্রভু গ্রন্থি হচ্ছে কি? প্রভু গ্রন্থি হচ্ছে পিটুইটারি গ্রন্থি। ঠিক আছে? কি? প্রভু গ্রন্থি পিটুইটারি। ঠিক আছে? পিটুইটারি গ্রন্থিকে প্রভু গ্রন্থি বলা হয়। ঠিক আছে? খুব পরীক্ষায় আসে। তারপরে প্রশ্ন দেখো কি বলা আছে যে মানুষের দেহে ইউরিয়া কোথায় তৈরি হয়? ইউরিয়া কোথায় তৈরি হয়? খুব ইম্পর্টেন্ট, বারবার পরীক্ষায় আসে। এটা হচ্ছে মানুষের দেহে ইউরিয়া তৈরি হয় যকৃতে। ঠিক আছে? তারপরের প্রশ্ন দেখো, খুবই ইম্পর্টেন্ট। ভিটামিন ডি এর অভাবে কি রোগ হয়? ঠিক আছে? তো ভিটামিন ডি এর অভাবে কি রোগ হয়? এই কোন ভিটামিনের অভাবে কি রোগ হয়? এই রিলেটেড তোমাদের কোশ্চেন থাকে। তার জন্য সেই রকমই একটি কোশ্চেন আমি আহ, তুলে তুলেছি। ঠিক আছে? তো ডি এর অভাবে হয় রিকেট। ভিটামিন সি, সি এর অভাবে হয় স্কারবি। বেরি হয় ভিটামিন বি এর অভাবে।
রাতকানা হয় ভিটামিন এর অভাবে। এবার এ ভিটামিন কোথায় সবথেকে বেশি পাওয়া যায়? গাজরে। তারপর হচ্ছে ভিটামিন সি কোথায় বেশি পাওয়া যায়? আমলকিতে। ঠিক আছে? তো এই যে প্রশ্ন, ভিটামিন সম্পর্কিত সমস্ত প্রশ্ন তোমাদেরকে একদম ক্লিয়ার থাকতে হবে। তারপরে প্রশ্ন দেওয়া আছে কি, যে কোনটি সুষম খাদ্য? ঠিক আছে? তো সুষম খাদ্য কি? সুষম খাদ্য মানে সব ধরনের উপাদান, মোটামুটি সব ধরনের ভিটামিন পাওয়া যায়, তাকে আমরা সুষম খাদ্য বলবো। ঠিক আছে? দুধ, দুধ হচ্ছে একটি সুষম খাদ্য। ঠিক আছে? তারপর দেখো 16 নম্বর প্রশ্নে কি দেওয়া রয়েছে, যে কোনটি বৃহদন্তের অংশ? ঠিক আছে? এই রিলেটেড একটা কোশ্চেন আমরা এর আগে দেখেছিলাম, যে কোনটি তাহলে বৃহদন্তের অংশ? এটা হচ্ছে সিকাম। ঠিক আছে? সিকাম হচ্ছে বৃহদন্তের অংশ। 476 ওয়াট, 746 ওয়াট, 467 ওয়াট, 647 ওয়াট। তো এটা অবশ্যই কমেন্ট বক্সে প্রত্যেকেই কমেন্ট করবে। ঠিক আছে? 18 নম্বর কোশ্চেন, 18 নম্বর দিয়ে তোমরা উত্তরটা কমেন্ট বক্সে কমেন্ট করবে। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, এবং তোমাদের কোন রিলেটেড মানে ভিডিও দরকার সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, এবং তোমরা কোন পরীক্ষার জন্য কে প্রিপারেশন নিচ্ছ সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করবে। ওকে? আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই বেশি বেশি করে তোমাদের বন্ধু বান্ধবীর মধ্যে শেয়ার করবে, এবং যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিবে। আমি আরও সুন্দর সুন্দর তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো জেনারেল সায়েন্সের। ঠিক আছে? রেলওয়ে গ্রুপ ডিতে জেনারেল সায়েন্স অত্যন্ত ভাইটাল একটা সাবজেক্ট। তো আমি তোমাদের এই আপকামিং পরীক্ষা পর্যন্ত, ঠিক আছে, পরীক্ষা পর্যন্ত আমি কোশ্চেন সেট প্রতিদিন নিয়ে আসবো। ঠিক আছে? যে যে তোমাদের টপিকগুলো থেকে বারবার পরীক্ষা আসে, ঠিক আছে, তোমাদের এনটিপিসি, তারপর হচ্ছে আরপিএফ, রেলওয়ে জেই, এএলপি, ঠিক আছে, ওই সমস্ত পরীক্ষায় যে কোশ্চেনগুলো আসে তার সাথে রিলেটেড করে আমি এই প্রশ্নগুলো নিয়ে এসেছি। আশা করি এই টপিকগুলো পড়লে তোমাদের একদম 100% কমন তোমরা পাবেই। তো চলো, পরের প্রশ্ন কি বলা আছে, যে নিচের কোনটি প্রথম শ্রেণীর লিভার? ঠিক আছে? তো এই লিভার রিলেটেড কোশ্চেন থাকে, কোনটি প্রথম শ্রেণীর লিভার, কোনটি দ্বিতীয় শ্রেণীর লিভার, তারপর কোন লিভারের যান্ত্রিক সুবিধা কীরকম, কোন লিভারের চিত্রটা কীরকম হবে, কার ভারবিন্দু মাঝখানে থাকে, কার ভারবিন্দু দুই মানে সাইডে থাকে। ঠিক আছে? তো সেই সম্পর্কে তোমরা সমস্ত তথ্য পড়ে নিবে, কেননা লিভার থেকে একটা কোশ্চেন থাকে। তাহলে উত্তর কী হবে? নলকূপের হাতল হচ্ছে প্রথম শ্রেণীর লিভার, আর জাতি হচ্ছে কি দ্বিতীয় শ্রেণীর লিভার, চিমটা হচ্ছে তৃতীয় শ্রেণীর লিভার, মুখের চেওয়ালও হচ্ছে তৃতীয় শ্রেণীর লিভার। ক্লিয়ার? তাহলে এই নলকূপ হচ্ছে, নলকূপের হাতল হচ্ছে প্রথম শ্রেণীর লিভার। ওকে? আচ্ছা, পরের প্রশ্ন কি দেওয়া রয়েছে, একদিন কতবার জোয়ার হয়? মানে একদিনে কতবার জোয়ার আসে, অর্থাৎ দিনে। তো দিনে কতবার জোয়ার আসে? দিনে দুবার জোয়ার আসে। ঠিক আছে? দিনে দুইবার জোয়ার আসে আর দুবার ভাটা হয়। ঠিক আছে? তো এই রিলেটেড কোশ্চেন তোমাদের থাকে। তারপর বলছে কোনটি চাপের একক নয়? তো এখানে একক সম্পর্কিত তোমাদের অবশ্যই কোশ্চেন থাকবে, কার একক কি? তো কার একক কি, একক কিন্তু তোমরা ভালো করে প্রিপারেশন নেবে, একক থেকে কিন্তু একটা কোশ্চেন অবশ্যই থাকবে। ঠিক আছে? আমি যার জন্য কিন্তু যে টপিকগুলো থেকে তোমাদের বারবার প্রশ্ন আসবে সেই টপিকগুলো নিয়েই কিন্তু আমি কোশ্চেন তৈরি করেছি। ঠিক আছে? এই টপিকগুলো তোমরা অবশ্যই মিস করবে না। তাহলে যত রকম একক, মানে কার একক কি, সেই রিলেটেড তোমরা কিন্তু তোমাদের আমি ভিডিও দিয়ে দেবো সেই রিলেটেড, মানে কার একক কী সেই রিলেটেড ভিডিও দিব, তোমরা অবশ্যই দেখে নিবে। ঠিক আছে? আর এখান থেকে কিন্তু তোমরা অবশ্যই কমন পাবে। তাহলে দেখো, এই যে ডাইন পার সেমি স্কোয়ার, বার, টোর, এগুলো হচ্ছে কি চাপের একক, কিন্তু
নিউটন পার মিটার চাপের একক নয়। নিউটন পার মিটার কার একক? এটা হচ্ছে পৃষ্ঠটানের একক। ঠিক আছে, পৃষ্ঠটানের একক হচ্ছে নিউটন পার মিটার। তো পরে 22 নম্বর প্রশ্ন দেখো, 22 নম্বর প্রশ্নে কি বলা রয়েছে যে মেরুজ্যোতি বায়ুমণ্ডলের কোন স্তরে দেখা যায়? তো বায়ুমণ্ডলের কোন স্তরে আমরা কি দেখতে পাই? যেমন সর্বোচ্চ সর্বোচ্চ নিচের স্তরটির মানে নাম কি, তারপরে দ্বিতীয় স্তরটির নাম কি, সে সম্পর্কে তোমাদের কিন্তু কোশ্চেন আসে। ঠিক আছে, যার জন্য কোন স্তরে কি পাওয়া যায়, দেখো সর্বোচ্চ সব থেকে নিচের স্তরে কিন্তু ঝড় বৃষ্টি, হ্যাঁ, মেঘ, সমস্ত কিছু থাকে, যার জন্য ওই স্তরে কিন্তু ওই স্তর দিয়ে কিন্তু কোনো মানে জেট বিমান চলাচল করে না। তাহলে জেট বিমান কোন স্তর দিয়ে চলাচল করে? স্ট্রোপোস্ফিয়ার। বা স্ট্রোপোস্ফিয়ারে কি পাওয়া যায়? স্ট্রোপোস্ফিয়ারে ওজোন গ্যাস পাওয়া যায়। তো ওজোন গ্যাসটা আমাদের ধ্বংস করছে কোন গ্যাসটি? ঠিক আছে, তো এই সম্পর্কিত তোমাদের কিন্তু সমস্ত রকম তথ্য কিন্তু জানতে হবে। ঠিক আছে, তাহলে সব থেকে নিচের স্তর আমরা কিভাবে এটা মনে রাখবো? এটা মনে রাখবো টিএস মে থার্মি এক্স। ঠিক আছে, টিএস মে থার্মি এক্স, অর্থাৎ সব থেকে নিচের স্তর হচ্ছে ট্রোপোস্ফিয়ার, তারপর হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার, তারপর হচ্ছে মেসোস্ফিয়ার, তারপর হচ্ছে থার্মোস্ফিয়ার, তারপর হচ্ছে এক্সোস্ফিয়ার। এই থার্মোস্ফিয়ারের মধ্যে আবার আয়নোস্ফিয়ার থাকে, যার জন্য থার্মির সাথে আই লাগানো আছে। ঠিক আছে, আয়নোস্ফিয়ার, এখানে মৌলগুলি আয়নিত হয়। তো এই রিলেটেড তোমাদের কোশ্চেন জানতে হবে। তাহলে এখানে আমাদের কোন স্তরে মেরুজ্যোতি দেখা যায়? থার্মোস্ফিয়ারে মেরুজ্যোতি দেখা যায়। ঠিক আছে, ভালো করে জেনে নিবে। তারপরে দেখো প্রশ্ন দেওয়া আছে কি, বায়ুমণ্ডলের চাপ হঠাৎ কমে গেলে কিসের সম্ভাবনা? তাহলে বায়ুমণ্ডলের যে ব্যারোমিটারের চাপ যদি হঠাৎ কমে যাইতে দেখা যায়, তাহলে কি? তাহলে ঝড়ের সম্ভাবনা। ঠিক আছে, আর যদি ধীরে ধীরে কম পায় তাহলে বৃষ্টিপাতের সম্ভাবনা, আর যদি ধীরে ধীরে বেশি হয় তাহলে আকাশ পরিষ্কার হওয়ার সম্ভাবনা। তাহলে এই রিলেটেড তোমাদের কোশ্চেন থাকে। ঠিক আছে, যার জন্য তোমরা এই যে আমি তোমাদের আজকে সেটটি করাইলাম, এই যে আমি তোমাদের আজকে সেটটি করালাম, এই টাইপের কোশ্চেনগুলো তোমরা মানে ওই চ্যাপ্টারগুলো থেকে তোমরা কোশ্চেনগুলো ভালো করে অধ্যয়ন করো, এবং যে কোনো রকম কোশ্চেন আসুক যাতে তোমরা উত্তর দিতে পারো সেইভাবে প্রস্তুত নাও। তাহলে তোমরা দেখবে 100% কমন পাবে এবং তোমাদের কোনো রকম কোশ্চেন মিস যাবে না। একটা চ্যাপ্টারই শুধু পড়ছো দীর্ঘদিন ধরে তা না, প্রত্যেকটা চ্যাপ্টার আমি যে যে টপিকগুলো ধরে ধরে করাচ্ছি সেই টপিকগুলো তোমরা খতম করে দেবে, তাহলেই তোমরা জেনারেল সায়েন্সে 25-এ 25 পাবে। ঠিক আছে, তাছাড়া কিন্তু কোনো একটা টপিক যদি বাদ দাও তাহলে কিন্তু হবে না। তাহলে প্রিয় স্টুডেন্টস, আজকের ভিডিও এই পর্যন্তই। তোমাদের এই সম্পর্কে যদি কোনো রকম কারো রকম তোমাদের এই সম্পর্কে যদি কোনো রকম কারো জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। তো সবাই ভালো করে পড়াশোনা করো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।